গাজায় আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 212। আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেই হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের। গাজায় বর্বরতার মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তেল আবিবের পক্ষে নেয় জো বাইডেনের তীব্র সমালোচনা তুর্কি প্রেসিডেন্টের। ভারতের গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে ঘূর্ণিঝড় টিউটির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্তত 16 জনের মৃত্যু, নৌযান ডুবে নিখোঁজ শতাধিক। শিরোনামগুলো দেখছিলেন। এই সব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। সোমবার রাতভর বিমান হামলায় আরও 20 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 212 জনে, যার মধ্যে 61 শিশুও আছে। সব মিলিয়ে আহত 1,500 ফিলিস্তিনি। বিমান হামলার পাশাপাশি দূরপাল্লার কামান থেকে চলে ভারী গোলাবর্ষণ। সোমবার রাতের হামলায় ধ্বংস হয়েছে একটি প্রসূতি হাসপাতাল সহ 2টি চিকিৎসা কেন্দ্র, যেখানে চিকিৎসাধীন ছিলেন অনেক নারী এবং ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিরা। যদিও ইসরায়েলের দাবি হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই হামাসের সদস্য। এদিকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে তাদের হাসপাতাল এবং কার্যালয়ে লক্ষ্য করেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দা, প্রতিবাদ আর অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থানে হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়। হোয়াইট হাউসের বিবৃতি, টেলিফোনে বিবাদমান পক্ষগুলোকে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, অথচ সোমবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা নিন্দা প্রস্তাবে ভেটো দেয় দেশটি। আন্তর্জাতিক জোট বিশ্ব সম্প্রদায় আর ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিক্ষোভ প্রতিবাদের পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। এরই মাঝে কিছুটা নমনীয় হলো যুক্তরাষ্ট্রের অবস্থান, জানালো সহিংস অঞ্চলটিতে দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান। চলতি সপ্তাহে বিবদমান পক্ষগুলোকে টেলিফোন করেছেন প্রেসিডেন্ট। জোরালোভাবে হামাসের রকেট হামলা বন্ধ এবং অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। আবার ইহুদি সেনাবাহিনীর হামলায় নিরীহ নারী শিশুদের মৃত্যুতেও তিনি উদ্বিগ্ন। এ কারণে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্যস্থতায় আগ্রহী প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক জোট বা সংস্থাগুলো অবশ্য পরিস্থিতির ভয়াবহতায় আতঙ্কিত। অভিমত, এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে ঘটবে মানবিক বিপর্যয়। ফিলিস্তিনে বাস্তুচ্যুত 38,000 বেশি মানুষ। তারা UNRWA এর 48টি স্কুলে আশ্রিত। রকেটের আঘাতে 2,500 বেশি মানুষের ঘরবাড়ি ধুলোয় মিশে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি কিন্ডারগার্টেন, UNRWA এর ভোকেশনাল সেন্টার সহ 41টি শিক্ষা প্রতিষ্ঠান। দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টা পানি ও বিদ্যুৎ পান গাজাবাসী। অবশ্য কোনো অনুরোধ প্রস্তাবই মানতে নারাজ ইসরায়েলি সরকার। হুঙ্কার, সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত চলবে সাঁড়াশি অভিযান। সন্ত্রাসী আস্তানাগুলোয় অব্যাহত থাকবে হামলা। হামাসের কমান্ডারের বাড়িতে এরই মধ্যে ছোড়া হয়েছে রকেট। এবার নৌবাহিনী এবং ভূগর্ভস্থ ঘাঁটিগুলো টার্গেট। 13ই এপ্রিল থেকেই ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের সূত্রপাত, যাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মুসলিম, যাদের 1/3 নারী ও শিশু। প্রতিরোধে হামাস রকেট ছুড়লে প্রাণ যায় 10 ইসরায়েলির। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইসরায়েলের কাছে $735 মিলিয়ন অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গেল 5 মে অস্ত্র বিক্রির বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় মার্কিন কংগ্রেসকে। বাইডেনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট সিনেটর। তারা বলেন, প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার শুরুর 8 দিন পর অস্ত্রবিরতির আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিশর সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে নিয়ে 2 দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করবেন বলেও জানান বাইডেন। Good afternoon.
Today is tax day when ফিলিস্তিনে নিপীড়ন সত্ত্বেও ইসরায়েলের পক্ষ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তেল আবিবের পক্ষ নেয় ফিলিস্তিনি গণহত্যায় বাইডেনও দায়ী থাকবেন অভিযোগ এরদোগানের। তথাকথিত আর্মেনিয়া গণহত্যায় নিন্দা জানানো জো বাইডেন এবার পক্ষ নিলেন ইসরায়েলের, অথচ শত শত মানুষকে হত্যা করেছে জায়নবাদীরা। ফিলিস্তিনের চলমান হত্যাকাণ্ডে তেল আবিবের পক্ষ নিয়ে নিজেই নিজের হাত রক্তাক্ত করলেন। ফিলিস্তিনে চালানো ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইহুদিরাও। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর এই ধরনের অমানবিক হামলা ইহুদিদের ভবিষ্যৎ এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন তারা। ফিলিস্তিনের উৎখাত বা নিপীড়ন করে নয়, বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই সংকটের উত্তরণ চান তারা। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান বর্বর হামলায় বিদীর্ণ বিশ্ব মানবতা। প্রতিবাদে দেশে দেশে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। ধর্ম বর্ণ ছাড়িয়ে প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন অনেক ইহুদি ধর্মাবলম্বীও। Never in my name. That is not Judaism. যোগ দিয়েছেন ইহুদিদের অনেক ধর্মনেতাও। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন তারা। অবিলম্বে হামলা বন্ধ করে সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তার দাবিও জানান তারা। ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, আমরা তার নিন্দা জানাই। দ্রুত সহিংসতা বন্ধ করে সেখানে শান্তি ফিরিয়ে আনা হোক। ইসরায়েল রাষ্ট্রের নামে সেখানে যে বর্বরতা চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একজন ইহুদি হিসেবে এটা আমার জন্য লজ্জাজনক। এমনকি গাজার যেসব স্থানে দখল রেখেছে ইসরায়েল, সেসব স্থানে বসবাসকারী ইহুদিরাও নিন্দায় মুখর চলমান বর্বরতার। এ ধরনের হামলা সাধারণ ইসরায়েলিদের জীবনকেও হুমকির মুখে ফেলবে বলে মত তাদের। আমার মতো অনেকেই মনে করেন জোর করে বা চাপিয়ে দিয়ে এই সংকটের সমাধান হবে না। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এভাবে চললে সহিংসতা বাড়তেই থাকবে। সাইরেন বাজার সাথে সাথে মাত্র 15 সেকেন্ড সময় থাকে বাংকারে আশ্রয় নেয়ার। গেল 6 দিনে 60 বারের বেশি বাংকারে আশ্রয় নিতে হয়েছে। এভাবে আর কত? আমরা চাই একটি চিরস্থায়ী সমাধান। হামলা বন্ধের পাশাপাশি অবরুদ্ধ ফিলিস্তিনিদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তারা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও ভারতে করোনায় দীর্ঘ মৃত্যুর রেকর্ড। গেল 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 4,340 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে 2.5 লাখের বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,78,000 ছাড়ালো। এর মধ্যে মহারাষ্ট্রে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 974 জনের। কর্ণাটকে এই সংখ্যা 4 শতাধিক। অন্যদিকে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে প্রাণ গেছে 3 শতাধিক মানুষের। দিল্লিতে এই সংখ্যা 262। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে গেল 24 ঘন্টায় দেশটিতে 50 চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে 244 জন চিকিৎসকের মৃত্যু হলো। করোনায় বিপর্যস্ত ভারতে চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সংক্রমণ ঠেকাতে বাজারে ছাড়া হচ্ছে নতুন ওষুধ। হালকা ও মাঝারি উপসর্গ থাকা এই ওষুধ অত্যন্ত কার্যকরী বলে দাবি করেছেন গবেষকরা। অন্যদিকে সরবরাহ বেড়েছে জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধেরও। করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। একদিকে হাসপাতালে বেড আর অক্সিজেন সংকট, অন্যদিকে ওষুধ এবং সমন্বয়ের অভাবে দফায় দফায় রেকর্ড ছাড়িয়েছে দৈনিক মৃত্যু। এমন পরিস্থিতিতে দেশটির বাজারে এবার ছাড়া হলো করোনার নতুন ওষুধ। 2D অক্সিডি গ্লুকোজ নামের এই ওষুধ দ্রুত করোনা রোগীদের সুস্থ করে তুলছে বলে দাবি গবেষকদের। ওষুধ ব্যবহারে হালকা ও মাঝারি উপসর্গ থাকা করোনা রোগীরা দ্রুতই সুস্থ হচ্ছেন। এর আগে করোনা রোগীদের ভিরাফিন ওষুধ ব্যবহারের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এই ওষুধ আমাদের নতুন করে বাঁচতে আশার আলো দেখাচ্ছে। দেশকে এই সংকট থেকে উদ্ধারে আমাদের বিজ্ঞানীরা যে সর্বোচ্চ চেষ্টা করছেন, এই ওষুধই তার প্রমাণ। আবারও প্রমাণ হলো স্বাস্থ্য খাতে আমাদের চিকিৎসা বিজ্ঞান কতটা অগ্রসর হয়েছে। নতুন ওষুধের পাশাপাশি সরবরাহ বেড়েছে অক্সিজেন এবং আগের ওষুধেরও। এর পাশাপাশি কমেছে সংক্রমণও। করোনা আক্রান্তদের মাঝে দেখা দেয়া ব্ল্যাক ফাঙ্গাস নিয়ন্ত্রণেও মিলেছে সফলতা।
নির্দিষ্ট কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে এই ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা সম্ভব। এর পাশাপাশি প্রয়োজনে অস্ত্রোপচারও করা হচ্ছে। তাই এটি নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে আসুন। কিছুদিন আগেও যেখানে প্রতিদিন 1.5 থেকে 2,000 ভর্তি হতেন, সেখানে এখন তা কমে এসেছে 200 জনে। লকডাউনের কারণেই প্রকোপ কমেছে। এদিকে ধর্মীয় কারণে গঙ্গার তীরে মরদেহ সমাহিত না করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃষ্টির কারণে মরদেহ গঙ্গায় ভেসে যাওয়ার শঙ্কায় জারি হয়েছে সতর্কতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নিয়মিত গোমূত্র পান করায় করোনা আক্রান্ত হননি, এমন দাবি ভারতের বিতর্কিত রাজনীতিবিদ এবং মধ্যপ্রদেশে বিজেপির এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের। দলীয় সভায় করোনা থেকে বাঁচার জন্য গোমূত্র পান করার পরামর্শ দেন তিনি। বলেন, যদি নিয়মিত দেশি গরুর মূত্র পান করা হয় তাহলে করোনা আক্রান্ত ফুসফুসও ভালো হয়ে যাবে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রজ্ঞা ঠাকুর বলেন, তিনি নিজেও নিয়মিত গোমূত্র পান করেন, বিধায় করোনা আক্রান্ত হননি। দাবি, তাতে তার ফুসফুসের সংক্রমণও ভালো হয়ে গেছে। এর আগে গোমূত্র পান করে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন দাবি করে সমালোচনার মুখে পড়েন ওই একই প্রজ্ঞা ঠাকুর। ভারতের গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়েছে দানবীয় সাইক্লোন টাউটি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 16 জন। মুম্বাইয়ের কাছাকাছি সমুদ্রে ঝড়ের কবলে পড়ে দুটি পণ্যবাহী নৌযান বা বার্ডস, যেখান থেকে 146 নাবিক ক্রুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ কমপক্ষে 120 জন। তাদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সামরিক বিমান ও হেলিকপ্টার। সোমবার সন্ধ্যায় ঘন্টায় 114 কিলোমিটার গতিবেগে মহারাষ্ট্রে আঘাত হানে ঝড়টি। প্রাণ হারান কমপক্ষে 6 জন। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বন্ধ রাখা হয় বিমানের ফ্লাইট চলাচল। রাতেই বিপুল শক্তি নিয়ে গুজরাটের দিকে ধেয়ে যায় ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। গুজরাটে এখনও হতাহতের তথ্য না মিললেও ধারণা করা হচ্ছে বিপুল প্রাণহানি হয়েছে। এর আগে কর্ণাটকে ঝড়ের তাণ্ডবে মারা যান 8 জন। রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য সহ 4 নেতা গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়ের অপসারণ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। এদিকে নারদকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের 4 নেতার জামিন হয়নি। সোমবার রাতে ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি এবং মদন মিত্রকে জামিন দেন নিম্ন আদালত। কিন্তু সিবিআই এর আবেদনে তা খারিজ করে দেন হাইকোর্ট। বুধবার উচ্চ আদালতে জামিন শুনানি হবে। 2014 সালে নারদকাণ্ডের তথ্য ফাঁস হওয়ার সময় ওই 4 জনই মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য ছিলেন। নারদ নিউজ পোর্টালের স্ট্রিং অপারেশনে ফেঁসে যান তৃণমূলের অন্তত 12 নেতা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কলকাতায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সেটি হচ্ছে যে আমরা জানতে চাই যে 4 জন গ্রেফতারের পর অনেকটা স্পষ্ট কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের বিরোধ। তৃণমূল নেতাকর্মীরা আসলে কি বলছেন সেখানে? দেখুন, সকাল থেকে কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হয়েছে। এমনকি রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় এবং রাজ্যপালকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে কিন্তু তার এই যে পদক্ষেপের পিছনে রাজ্যপালের হাত আছে এমনটাই কিন্তু তৃণমূল কর্মীদের অভিযোগ। আরেকটি যে গতকাল যখন নিম্ন আদালত রায় দেয় যে তাদের জামিন হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের কিন্তু সেই জামিন নামঞ্জুর করে এবং মধ্যরাতে 2 মন্ত্রী সহ একজন বিধায়ক এবং একজন বিজেপির নেতা, এই 4 জনকে কিন্তু নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সকালে তাদের কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটে, শারীরিক অসুস্থতা বোধ করে। তারপর 2 জনকে কিন্তু এখনো পর্যন্ত SSKM হসপিটালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রয়েছেন
এবং তার সঙ্গে রয়েছেন মদন মিত্র, প্রাক্তন সাবেক মন্ত্রী। এছাড়াও এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি, গতকাল রাত থেকে সারা রাত কিন্তু কলকাতার রাজপথ কিন্তু বিক্ষোভ সমাবেশে কিন্তু পেটে গেছে। যদিও এখন লকডাউন পর্ব চলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শাসক দল এই যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, তার ফলে কিন্তু করোনা এই যে পরিস্থিতি আরো সংক্রমিত হয়েছে, এমনটাই কিন্তু বিজেপির দাবি। ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি তথ্য পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের দায়িত্বে যিনি ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, তাকে সরিয়ে স্মৃতি ইরানিকে আনা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির দল পরিচালনা করবার জন্য। এবং এই যে পর্ব, যে আরো যে নারদা কাণ্ডে যারা নামের লিস্টে রয়েছেন, তার মধ্যে মুকুল রায় রয়েছেন, শুভেন্দু রয়েছে। একটি বেসরকারি সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এই মুকুল রায় এবং শুভেন্দুকেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, কারণ বিজেপি ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়েছেন যে পক্ষপাতিত্বে, রাজনৈতিক পক্ষপাতিত্বে, সেটা কাটিয়ে উঠতে কিন্তু বিজেপি কিন্তু আরো যে 27 জনের নামের লিস্ট আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারে সিবিআই। মানে সেই সম্ভাবনাটার কথা এখনো আছে আপনি বলছেন। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। মরক্কো স্পেন সীমান্তে নতুন ধরনের অভিবাসন সংকট তৈরি হয়েছে। সাতটি সীমান্ত পার হয়ে মাত্র 24 ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সিউটায় ঢুকেছেন 6000 মানুষ। অভিবাসন প্রত্যাশীদের এই দলে আছে বিপুল সংখ্যক শিশু কিশোরও। স্পেনের মূল ভূখণ্ড থেকে দূরে মরক্কোর সীমান্তে অবস্থান সিউটা শহরের। সেখানে দুই দেশকে বিভক্ত করেছে 32 ফুট উঁচু কাঁটাতারের বেড়া। কিন্তু সোমবার মরক্কোর সীমান্তরক্ষীরা কড়াকড়ি শিথিল করলেও সাত্রেই স্পেনের শহরটিতে ঢুকে পড়েন হাজারো মানুষ। অভিযোগ উঠেছে ইচ্ছে করেই অভিবাসীর ঢলকে সিউটায় ঠেলে দিয়েছে মরক্কো। বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে স্পেনে চিকিৎসা দেওয়ার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে মাদ্রিদ রাবাত সম্পর্কে। মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে সিউটার সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এরই মধ্যে কিছু অভিবাসন প্রত্যাশীকে মরক্কো ফেরত পাঠানো হয়েছে। এবার মিয়ানমারের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা। দেশটির প্রশাসনিক কাউন্সিল এবং এর সাথে সংশ্লিষ্ট 13 কর্মকর্তার বিরুদ্ধে এই কড়াকড়ি আরোপ করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের প্রশাসনিক কাউন্সিল এসএসসি এর সাথে সম্পৃক্ত সব ধরনের সম্পদ এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর উপর কড়াকড়ি আরোপ করেছে কানাডা। ফলে দেশটিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ থাকবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত এই কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানানো হয়। রেফ্রিজারেটরের তাপমাত্রায় এবার আরও বেশি সময় সংরক্ষণ করা যাবে ফাইজারের করোনা টিকা। সোমবার ইউরোপিয়ান ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ জানায় এই তথ্য। জানানো হয়, ভায়ালের সিলগালা না খোলা হলে সেটি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। এর আগে এই সময়সীমা ছিল মাত্র 5 দিন। সংরক্ষণের অসুবিধার কারণে বিশ্বের অনেক দেশেই ফাইজারের টিকা পৌঁছানো সম্ভব হচ্ছিল না। নীতিমালায় শিথিলতা আনায় ইউরোপ জুড়ে টিকাদান কর্মসূচিতে পড়বে ইতিবাচক প্রভাব। মে মাসের শুরুর দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে কানাডা 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা প্রয়োগে অনুমোদন দেয়। That's how anxious parents like myself are. ব্রিটেনে 2323 জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। ছড়িয়ে পড়েছে 86টি লোকালয়ে। সোমবার হাউস অব কমন্সে এই পরিসংখ্যান তুলে ধরেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। লকডাউন শিথিল করায় ইংল্যান্ডের ভারতীয় ধরনটি মিলেছে 2323 জনের শরীরে। এর মধ্যে 483 জনই বাস করেন বোল্টন, ব্ল্যাকবার্ন এবং ডারউইনে। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। 86টি লোকালয়ে ছড়িয়েছে এ ভ্যারিয়েন্ট। সেসব এলাকার নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। ভ্যাকসিন নেওয়ার প্রবীণরা তুলনামূলক কম আক্রান্ত হচ্ছেন, তাই সব বয়সীদের বলবো করোনার টিকা নিন। লকডাউন শিথিল করায় ইংল্যান্ডের রেস্টুরেন্ট, বার ও সমুদ্র সৈকতগুলো উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়ে। দীর্ঘবিধি নিষেধ শেষে বন্ধু স্বজনদের সাথে আড্ডায় মেতেছেন অনেকেই। করোনা সংক্রমণ ঠেকাতে জানুয়ারিতে কড়াকড়ি ঘোষণা হয় ব্রিটেনে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় 5 মাস পর চলতি সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
খুলে দেওয়া হয় পানশালা, রেস্টুরেন্ট, ক্যাসিনো ও সিনেমা হল। এতে স্বাভাবিক জীবন উপভোগে মেতেছে মানুষ। তবে জনগণকে এখনও সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। এখন পর্যন্ত ব্রিটেনে করোনা শনাক্তের সংখ্যা 44.5 লাখ। মারা গেছেন 1,27,684 জন। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।